ক্লাসে আলোচনায় আসছেন দিকপাল হোমিওপ্যাথিক চিকিৎসক ডাক্তার ডাক্তার কেশী দাস এবং ডাক্তার তপন কালজিলাল মহোদয়ের স্নেহধন্য শ্রদ্ধেয় ডক্টর অমরনাথ চক্রবর্তী স্যার। আজ আলোচনার বিষয় 59তম পর্ব, মাইন্ড চ্যাপ্টার। আচ্ছা, আমাকে দেখা যাচ্ছে? আচ্ছা, আমরা মিটে গেল, তাহলে আজকে শুরু করে দিই। উপস্থিত সকল চিকিৎসক বৃন্দকে আমার অন্তরের শ্রদ্ধা ভালোবাসা জানাই, শুভেচ্ছা জানাই আমার তরফ থেকে এবং হোমিও দর্পণের তরফ থেকে। তা আজকের আলোচনা হচ্ছে রেপার্টারি। আমি প্রতিবারই একটা করে মাইন্ড রুব্রিক আলোচনা করি, তারপর আমি রুব্রিক হান্টিং বা রুব্রিক খুঁজে বার করা কিভাবে করতে হয় এইটা নিয়ে আলোচনা করি। রুব্রিক হান্টিং এর মূল উদ্দেশ্য কি না, রোগী যে কথাটা বলে সেই কথাটা তো রুব্রিক আকারে সাজাতে হবে। সাজাতে গেলে সেই কথাটার অর্থ বুঝতে হবে। অর্থ বলতে সাধারণ অর্থ নয়, মর্মার্থ। তার ভেতরে ইনার মিনিংটা বুঝতে হবে। ইনার মিনিংটা যদি আপনি বুঝতে না পারেন, তাহলে কিন্তু আপনি সিমটম রুব্রিক তৈরি করতে পারবেন না। এইটা মাথায় রাখতে হবে। তা প্রথমে আমার রেপার্টারির গুরু ডাক্তার কেশী দাস মহাশয়কে প্রণাম জানাই। প্রণাম জানিয়ে আমি আজকের ক্লাস শুরু করছি। সেটা হচ্ছে আজকের রুব্রিক, যেটা হচ্ছে কনফাইডিং। কনফাইডিং কনফাইডিং এর বাংলা মানে হচ্ছে বিশ্বাস প্রবণ বা বিশ্বাস পরায়ণ। এটা মানেটা কি, যে সহজেই মানুষকে বিশ্বাস করে, এইটা তার স্বভাব। এবং এখানে কি বলছে, এখানে হচ্ছে কি বলা আছে, ইংরেজিতে কি বলা আছে, এ বিহেভিয়ার দ্য শোস দ্য স্পেশালি দ্য অ্যাক্ট অফ শেয়ারিং পার্সোনাল সিক্রেটস and intimate information and private thoughts someone believed to be trustworthy. বাংলা মানেটা হচ্ছে এরকম, যে একজন ব্যক্তি কোনো ব্যক্তিকে বিশ্বাস করে, সে মনে মনে তাকে বিশ্বাস করে, সে কি করলো, তার যত পার্সোনাল, তার ব্যক্তিগত বিষয় যেগুলো আছে সেগুলো, অথবা তার যেসব তথ্য তার কাছে আছে সেগুলো, বা তার ব্যক্তিগত বিষয়, সোজা কথা একটা মানুষের যা যা ব্যক্তিগত বিষয় থাকতে পারে, যেটাকে সবার মধ্যে ছড়িয়ে দেওয়া উচিত নয় বলে আমরা জানি, সেই সব বিষয়গুলো সে কাউকে বিশ্বাস করে সে বলে ফেলে। বলে ফেলে মানে কি, বলে ফেলে, এটা বলে ফেললো অ্যাক্সিডেন্টালি, এরকম ব্যাপারটা নয়। ব্যাপারটা হচ্ছে এটা তার অভ্যাস। এবং আমরা চলতি কথা বলি পেট আলগা বা পেট পাতলা বলি। এই কথা, পেট পাতলা কথাটা শুনেছে না, পেট আলগা না শুনলেও পেট পাতলাটা শুনে, এক এক অঞ্চলে এক এক রকম ভাষা থাকতে পারে। এবং এইটা রুগী কিন্তু চট করে বলবে না, কিন্তু এই যে তার বলার অভ্যেস, এই যে তথ্য বলার অভ্যেস, এইগুলো যদি সে বলতে থাকে, তার জন্য সে ভবিষ্যতে কিন্তু বিভিন্ন জায়গায় ধাক্কা খায়। ধাক্কা খেলেও কিন্তু সে শেখে না, এটা তার নেচার, সেটা বলে ফেলে। তা বলে ফেলে, এই যে বলে ফেলার যে একটা ইয়ে আছে, সে মনে মনে ভয় যে পায় না তা না, একটু একটু ভয় পায় সে, যে বললাম তো, কারণ সে ধাক্কা খেয়েছে তো কয়েকবার, তবু সে ওটা না বলে সে পারে না। সোজা কথা, পেট আলগা। এই কথাটা কিন্তু, যদিও এটা সাবজেক্টিভ সিমটম, কিন্তু পেশেন্ট বলবে না আমি পেট আলগা, খুব রেয়ার। আমার পেটে কথা থাকে না, এই কথা পেশেন্ট জীবনে, এই 40 বছরের জীবনে 2-4 জন মাত্র বলেছে, তার বেশি বলেনি। এইবার এখানে একটা ব্যাপার আছে, যদি সে পেশেন্টটা যদি ডাল হয়, মানে তার মানসিকভাবে সে ইয়ে আর কি, মানে কি বলবো, ডালের বাংলা কি বলবো, মানে কম বুদ্ধি সম্পন্ন আর কি, হ্যাঁ, এরকম যদি হয়, সেই ক্ষেত্রে তো তার তো বিচার শক্তি থাকে না, যে আমি কোনটা বলবো কোনটা বলবো না। এবং আমরা তো সব কথা সবাইকে শেয়ার করি না, করতে পারিও না আমরা।
কারণ আমাদের বোধ শক্তি বলে যে আমি একে বলবো, ওকে বলবো না। আমাদের বোধ শক্তি বলে যে এই মানুষটা আমার বিশ্বাসযোগ্য, এই মানুষটা আমার ঘনিষ্ঠ, আমি একে বলবো, ওকে বলবো না। এরকম একটা ব্যাপার থাকে। এটা আমাদের বিচার থাকে। আমরা সব কথা সবাইকে বলতে পারি না। আমাদের ধরুন বন্ধু অনেক আছে। কিন্তু সব বন্ধুকে কি একই কথা বলতে পারি? না শেয়ার করতে পারি? শেয়ার করা এদের শেয়ার করা একটা স্বভাব। এর ফলে কিন্তু এরা অনেক সময় বিপদে পড়ে। বিপদে পড়ে মানে মারাত্মক বিপদে পড়ে। এরকম ব্যাপারটা। তো ফলে ব্যাপারটা হচ্ছে যে এই যে মানুষগুলো যেগুলো, এইগুলো সে না করে পারে না, মানে করে ফেলে সে। এটা তো একটা অভ্যাস। না করে পারে না ব্যাপারটা না, করে ফেলে। করে ফেললে সে একটা রিলিফ পায়। আবার ভেতরে, ভেতরে ভয়ও থাকে যে কেউ জানতে পারে তাহলে কি হবে? আচ্ছা আপনার গোপন তথ্য যদি আমি জানতে পারি, তাহলে তো মহা মুশকিল ব্যাপার। আপনি হয়তো ধরুন পরকীয়া করেছেন। হ্যাঁ? এইবার যদি আপনি যদি কাউকে বিশ্বাস করে বলেন যে আমি এরকম করেছি, হ্যাঁ? এবার এবার বলে দেওয়ার পর তো আপনার ভয় তো লাগবেই। ওরে বাবারে! যদি কাউকে বলে দেয় তাহলে কি হবে? তাহলে বোঝা যাচ্ছে ব্যাপারটা যে এই যে ঘটনাটা যে ঘটছে, এই ঘটনাটার পেছনে তার একটা ভয়ও কম বেশি থাকে। তার ফলে এই ধরনের মানুষ কিন্তু আপনি পাবেন। যদি সে মেন্টালি রিটার্ডেড না হয়, মানসিকভাবে প্রতিবন্ধী যদি না হয়, কিন্তু এটা তার স্বভাব। অনেকে সরল সাদাসিধে হয় দেখবেন। আপনি দেখবেন এখনো গ্রামের দিকে কিছু, কিছু পাওয়া যায়। তাকে "কিরে তোর আমি অমুকের বাড়িতে যাবো।" "ও অমুকের বাড়িতে যাবে? ও তুমি কে গো তুমি ওদের?" এরকম জিজ্ঞেস করলো যে তুমি বলে, "হ্যাঁ, আমি এরকম ব্যাপার।" তারপরে "আচ্ছা চলো আমি তোমাকে পৌঁছে দিয়ে আসি।" এসে যেতে, যেতে তার গোটা পরিবারের ইতিহাস সে বলে দিচ্ছে। এরা কিন্তু সোজা সরল। এখানে কোনো অন্য কোনো উদ্দেশ্য তাদের থাকে না। তারা এটা বলতে ভালোবাসে, শেয়ার করতে ভালোবাসে, মানুষকে সে বিশ্বাস করে। সহজেই বিশ্বাস করে। সহজেই বিশ্বাস তো আমরা অনেক সময় করি। ধাক্কা খেয়ে, খেয়ে আমরা শিখেছি বলে অনেক সময় আজকাল বিশ্বাসটা একটু বাজিয়ে নিয়ে করি অথবা একটু ভেবে চিন্তে করি। এটাকে বিশ্বাস করা যাবে? মানে আগের ধাক্কা খাওয়ার হিসেবটার সঙ্গে মানে আরকি ট্যালি করে নিয়ে আমরা ভাবি যে একে করা যাবে কি করা যাবে না। এরকম একটা আমরা কিন্তু চিন্তাভাবনা করতে থাকি। তো এই যে কন্ডিশনটা যেটা এটা কনফাইডিং বলে। কনফাইডিং CONFIDING কনফাইডিং। এর ফলে এইটি হচ্ছে মূল ব্যাপার। এটার মানেটা কি? তার কথা বলার একটা প্রবণতা হ্যাঁ, প্রবণতা আছে। কথা বলার প্রবণতা। সে কথা না বলে থাকতে পারে না। একটু সে বকবক করে সে। কথা না বলে সে পারে না। সে কথাটা বলে সে। এটা সে পছন্দ করে, সঙ্গ পছন্দ করে অ্যাকচুয়ালি। তা এই যে রুব্রিকটা যেটা এখানে একটা আগেই বলেছি যে এইসব কথা ওপেন করে দিচ্ছে। ওপেন করে না কারা? ওপেন করে না তো সাইকোটিক পেশেন্ট ওপেন করবে না। সে গোপন করে রাখবে, সে লুকিয়ে রাখবে। হ্যাঁ? সেখানে তার একটা উদ্দেশ্যও থাকে। ঠিক আছে? কিন্তু এখানে হচ্ছে কি সে খুলে বলে দেবে। খুললাম খুললা সব বলে দিল। হয়তো তার বাড়িতে কেউ এলো, তো মেয়ে দেখতেই এসছে তো কোন বাড়ি থেকে। সে তার বোনের সম্পর্কে সব খুল্লম খুল্লা বলে দিল। এবং তার যে ফল খারাপ হতে পারে সেই চিন্তাটা করে না। সে তাকে এসছে তাকে আপন মনে করছে। সে এসছে আমার বোনকে দেখতে এসছে। এটা বিরাট তার মনে, মনে আপন মনে হয়েছে। আর হচ্ছে যে সে যে পছন্দ করবে তার সঙ্গে সম্পর্ক হবে কি হবে না? একটা সম্পর্ক দেখতে আসলেই তো হয় না। অনেকগুলো স্তর পেরিয়ে তারপরে তার সঙ্গে বিয়ে থা হয় বা সম্পর্ক হয়। সেইগুলো সেই বিচার বুদ্ধিটা ওই দিক থেকে অতটা ওরা ভাবে না। আপন ভেবে বলে ফেলে। সত্যি কথাটা বলে ফেলে। এবার কিছু লোক আছে লজিক্যালি সত্যি কথা বলে। লজিক্যালি সত্যি কথা বলে তার কারণটা কি? যে এখন যদি আমি সত্যটা না বলি তাহলে ভবিষ্যতে কিন্তু এটা নিয়ে কথা উঠতে পারে বা এটা কথা নিয়ে ভবিষ্যতে ঝামেলা হতে পারে। এবং এটা শুধু মানে এই পরিবারের ক্ষেত্রে নয়, সামাজিক ক্ষেত্রেও অনেক সময় ঘটনা ঘটে। আপনি যদি সরাসরি ওইভাবে যদি না বলতে পারেন, তাহলে কিন্তু আপনাকে ভুগতে হতে পারে। তাহলে এই ক্ষেত্রটা দেখেন লজিক্যালি হচ্ছে। লজিক্যালি যখন হচ্ছে এটা কন্ডিশনাল হয়ে গেল। কন্ডিশনাল যখন হয়ে যাচ্ছে তখন কিন্তু এটা সিম্পটম হবে না। যখন যেটা আনকন্ডিশনাল হবে সে অটোমেটিক বলে ফেলে। অটোমেটিক কথা বলে ফেলে। তাকে আপন ভেবে বসে। হয়তো ট্রেনে তো দেখবেন অনেক সময় দেখবেন কারো সঙ্গে হচ্ছে কথা বলতে কেউ কাউকে চেনে না। কথা বলতে, বলতে তারপর দেখা গেল তার গোষ্ঠীর সব ইতিহাস সে বলে দিল। আপনি একটু খেয়াল করে দেখতে পাবেন। আমি তো রাস্তাঘাটে চললে পরে মানুষের কথাবার্তা, আচরণগুলো খেয়াল করি। এটা এই কারণেই করি, এটা আমাদের স্যার কেশি দাস একটা কথা আমাদের বলেছিলেন যে, "হোমিওপ্যাথি রুব্রিক যদি ভালো শিখতে চাস,
হ্যাঁ, তাহলে কিন্তু তোকে সকাল থেকে রাত পর্যন্ত যতগুলো ঘটনা ঘটছে এগুলোকে বিশ্লেষণ করার চেষ্টা করবি। এটা কিন্তু অনেকবার তিনি আমাদের বলেছেন এবং বিশ্লেষণ করে এবং আজও আমি ৪০ বছরের উপর ধরে সেটা করেই চলেছি। এইটা করে চললে কি হয় না, রুব্রিক সিলেকশনটা খুব ভালো হয়। মানুষ চিনতে আমরা ভালো পারি। কারণ এখন তো আমাদের একটু বুঝে সুঝে চলতে হয়, বয়স হয়েছে। আমরা একটু বোঝা সোঝার ক্ষমতা এসছে, বোধ বুদ্ধি এসছে আরকি। হ্যাঁ? আবেগের পরিমাণটা কমেছে। কারণ এখানে একটা আবেগতাড়িত ব্যাপার তো থাকে। সেই জন্য সে বলে ফেলে। তাহলে মূল কথায় কি? সহজেই কাউকে বিশ্বাস করে নিজের ব্যক্তিগত সে গোপন কথা হোক বা তার কোনো দুর্বল আ বিষয় হোক, যাই হোক না কেন, সে কিন্তু তাকে বলে ফেলে। এইটিই হচ্ছে তার মূল অ্যা প্রবণতা এবং ২-৪ বার ধাক্কা খেলেও কিন্তু এই প্রবণতাটা তার বন্ধনে সেটা সে বলে ফেলে। সে তার থেকে শিক্ষা গ্রহণ করে আর বলব না কাউকে, এরকম ব্যাপারটা না। সোজা কথা পেট আলগা বা পেট পাতলা। এই কথাটা আপনি পাবেন। এইটা কথা কিন্তু আপনি দেখবেন গ্রামে দেখবেন বা অনেকেই কিন্তু, "এই ওকে বলিস না, ও পেট পাতলা আছে। ওকে বললে সব গোটা গ্রাম ছড়িয়ে দেবে। ওকে বলিস না, বিপদ হয়ে যাবে।" এটা আমরা জানি কিন্তু আমরা এটাকে প্রয়োগ করতে পারছি না। তো আপাতত আমি এই রুব্রিকটা নিয়ে বললাম। এখন সিনিয়র যদি কেউ থাকেন তাহলে আপনি এটার উপরে কিছু যোগ করুন। তারপরে আপনার শুধু এইটুকু বিষয়ের উপর প্রশ্নোত্তর পর্বে আসবো। আসার পর আমার গুরু ডাক্তার কেসি দাসের বই থেকে আমরা আবার রুব্রিক হান্টিং এ চলে যাব। তো আপাতত এইটুকু আমি বললাম। ধন্যবাদ। সুমাইলা দেখো তো পার্থ আছে কিনা? হ্যাঁ, আছে। আ হ্যাঁ, আছি 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 আর এটা মূলত তো বটেই, সবসময়তেই সেইটাই হবে। আনকন্ডিশনাল যখন কিছু হয়, আসলে একটা ইমোশনাল হয়ে যায় পেশেন্ট এবং সব বলে ফেলে। এটা একটা শরিক নেচার। এই ইয়েস এটা সঠিক নেচার। আমি বলতে ভুলে গেছি। ইয়েস। হ্যাঁ, তা আবার সে বলে কেন, এই যদি আমরা মোডাস অপারেন্ডি খুঁজি আর কি, আসলে তার নেচার এটা, এই নেচারটাই তার। কিন্তু যখন একটা উদ্দেশ্য থাকে, যেটা ওই বললো আর কি, যে ভবিষ্যতের এইটা, এটা একটা যুক্তিসঙ্গত বিষয়। তখন তো যে যেটা উদাহরণ দিল আর কি, একটা মেয়ে দেখতে গিয়ে যদি তার বিশেষ কোনো দোষ থাকে, এখন হয়তো কথাটা অনেকটা এগিয়ে গেছে, তখন সে এইটা বলছে, এটা কিন্তু লজিক্যাল। কিন্তু ভেরি বিগিনিং প্রথম পার্টেতেই একটা দেখাশোনা হচ্ছে, হয়তো প্রথম কথা সবে চালু হয়েছে, এমন সময় তো আমরা সচরাচর সব কথা বলি না। কিন্তু যখন অনেকটা আগায়, তখন ক্রমশ সব কথাগুলো বলি, এটা বরং লজিক্যাল। বা ওই যে ট্রেনের মধ্যে ওই একটা আবেগ তাড়িত হয়ে সব বলে ফেললো, হ্যাঁ, এটা হয়। আমি আমার এক বন্ধু গোপীনাথ চৌধুরী, বর্ধমান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে তখন পড়তাম। সে আবার করতো কি, তার কোনো, সে একটা প্রেমে পড়েছে। এইবার সেইটা আমার কাছে বলল, "পার্থ, তোকে বিশ্বাস করে বলছি, তুই কিন্তু কাউকে বলবি না।" এইরকম করে দেখা গেল সে সকলকেই বলেছে, আবার সকলকেই এই কথা বলছে, "তোকে বলে ফেললুম, তুই কাউকে বলিস না।" আসলে ওই অমর যেটা বলল, বলে ফেলার পরেতে তার তখন চিন্তা হয় যে এইটা বোধহয় ঠিক হলো না বলাটা। এইজন্য সতর্ক করে দেওয়া। এইবার যখন কথা হচ্ছে যে গোপী এইটা বলেছে, বলে আমাকেও তো বলেছে। ও বলছে আমাকেও তো বলেছে। আসলে এইটা হলো পেট পাতলা। সে ইমোশনাল তার সেই মনের কথাটা বলে ফেললো। আর সে আর গোপন রাখতে পারল না। এইটাই বিষয়। খুব ভালো বলেছে অমর। হ্যাঁ, এগুলো তো আমরা দেখি তো। আসলে শরীর যখন, বর্তমানে তো সব মায়াজামগুলো তো একটা কমপ্লিকেটেড অবস্থায় রয়েছে। কিন্তু হুম, তখন যখন শরীরটা আভারান্ট থাকে, তখন কিন্তু তার ওই শরিক symptoms টাই সে দেবে এবং স্বতঃস্ফূর্তভাবে দেবে। এইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ লক্ষণ। ঠিক আছে? এগিয়ে যাও। আমি কিন্তু স্বতঃস্ফূর্ত বারবার ঘুরিয়ে ফিরিয়ে বলি।
কারণ এই কথাটা তো মাথায় ঢোকে না অনেকে। একটা সিমটম পেলে তাড়াতাড়ি লিখে ফেলার ধান্দা। আগে দেখে নাও সেটা স্বতঃস্ফূর্তভাবে আছে কিনা, বলছে কিনা পেশেন্ট। ঠিক আছে? এটা খুব সুন্দর একটা সংযোজন করেছে পার্থ। এটা শরিক সিমটম, ডেফিনেটলি শরিক সিমটম। কারণ এখানে ভয়ের একটা সেটও তো তার আছে। আর সোরা হচ্ছে কি আবেগপ্রবণ, সে শুধু বার করতে পারলেই বাঁচে। সে বার করলে সে ভালো বোধ করে, আরাম বোধ করে, সোজা কথা। এটা তো শরিকের বৈশিষ্ট্য। আর ওইটা যেটা বলছে যে কাউকে বলিস না, ওটা ভয়ে ভয়ে বলছে। এটা নিয়ে যদি তাকে পেছনে লাগে সবাই, সেই জন্য সে বলছে, অন্য কিছু নয়। তাহলে আপাতত আমি এইটুকু হলাম। এইবার আমরা চলে যাব রুব্রিক ফাইন্ডিং বা রুব্রিক হান্টিং এ চলে যাব। রুব্রিক হান্টিং আমরা করব, ডাক্তার কেসি দাসের একটা বই আছে আমার কাছে, সেই বই থেকে আমরা করব। এবং এটা কমপ্লিট হয়ে গেলে পরে তখন আমি নিজে দিতে শুরু করবো। তার আগে আর করবো না, আগে স্যার তারপরে আমি। তা এগুলো একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। স্যার তো আমাদের তো এইভাবে শিখিয়েছেন, আমরা তো সামনে বসে শিখেছি। আমি পার্থ এসব তার চেম্বারে বসে রোগীর কথা শুনতে শুনতে আমরা শিখেছি। তার ফলে এখানে আমাদের একটু শিখে নিতে হবে কি, নিজের ভুল বা কার্যকরিতার ফলে রোগ রেগে যাওয়ার কি হবে। নিজের ভুল বা অকৃতকার্যতা মানে ফেলিওর হওয়ার, হ্যাঁ, ফলে রেগে যাওয়ার জন্য কি হবে রুব্রিক। খুব ভালো রুব্রিক এটা। এটা কিন্তু আপনি পেতে পারেন, পেশেন্টরা বলে এটা। আমার কথাটা কি শোনা গেছে না আমি আরেকবার বলবো? হ্যালো, আমি কি আরেকবার বলবো না শুনতে পেয়েছেন আপনারা? কেউ বলুন, যে কোনো একজন বলুন না, উত্তরটা কি হবে। আরেকবার বলুন স্যার। বলছি যে নিজের ভুল বা অকৃতকার্যকারিতার ফলে রেগে যাওয়া। নিজের ভুল, ধরুন একটা ভুল করে আমি একটা কাণ্ড করে ফেললাম বা একটা কথা বলে ফেললাম বা কি একটা ঘটনা ঘটে ফেললাম, সেটার জন্য কিন্তু আমি রেগে যাচ্ছি। অনুতাপ না, অনুতাপ হলে অন্য জায়গায় চলে গেল। মানে ইমোশন গুলো খুব সোজা করে বুঝি। ইমোশনটা হচ্ছে হোমিওপ্যাথি প্রেসক্রিপশনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ বিষয়। ইমোশনটাকে বুঝতে হবে। ইমোশনটা কিন্তু সিমটম রিলেটেড। ইমোশনটা হচ্ছে চালিকা শক্তি, এটা মাথায় রাখতে হবে, ভুলে গেলে চলবে না। কোনটা গুরুত্ব, সিমটম না ইমোশন? ইমোশনের গুরুত্বটা বেশি। ইমোশনটা সিমটম তৈরি করে, বোঝা গেছে? আবেগ না থাকলে এটা হবে না তো। সিম্প্যাথেটিক, নিষ্ঠুরতা সবই তো আবেগ। আবেগটা পেছনে না বুঝলে হবে না। এবার আবেগের গতি, আবেগের সিচুয়েশন, কোন সিচুয়েশন থেকে আবেগটা তৈরি হলো, এইগুলো হচ্ছে খুব খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবার তাহলে এখানে ব্যাপারটা কি, নিজের ভুল বা এমন হলো যে সে পরীক্ষা দিয়ে এসছে, দেখা গেল জানা অঙ্ক সে ভুল করে এসছে, পরে বুঝতে পারলো। সেই জন্য তার কিন্তু প্রচন্ড সে নিজের উপর রেগে গেল, নিজের উপর রেগে যাচ্ছে, অন্যের উপর নয়। কিন্তু এই জায়গাটা ভালো করে করুন। আমার নিজের উপর রাগ হচ্ছে। ও ডাক্তারবাবু কি বলবো, নিজের উপর রাগ হচ্ছে কথাটা বলে না, কি বলে, ডাক্তারবাবু আমার নিজের উপর নিজের ঘেন্না আসছে, আমি এরম ভুল করে আসলাম। ঘেন্না কথাটা খেয়াল করে আমি কিভাবে পেশেন্ট গুলো বলে, আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি। সেটা হচ্ছে যে সে বলেই যে আমার আমার ঘেন্না লাগছে নিজের জন্য, ইস আমি কি করলাম। অনেক সময় এরকমও বলে যে, "উফ, আমার মতো বোকা হয় না ডাক্তারবাবু, আমি এরকম বোকা আমি কি করে করলাম আমি ভেবে পাচ্ছি না।" ঘেন্না বলে, বোকামি কথাটা উল্লেখ করে পেশেন্ট। বোকামি মানে আপনি ইয়ে লিখে বসে থাকবেন না, ডালনেস লিখে বসে থাকবেন না, তাহলে তো মুশকিল হয়ে যাবে। ওয়ার্ড মানে শব্দের অর্থ করে যদি হোমিওপ্যাথি করতে যান তাহলে বিপদ আছে অনেক। শব্দের পেছনে ইনার মিনিংটা কি বলতে চাইছে, পেশেন্টের উদ্দেশ্যটা কি, মোডাস অপারেন্ডি, যেটা পার্থ একটু আগে বললো, এই মোডাস অপারেন্ডিটা কিন্তু সবসময় বুঝতে হবে, তার সঙ্গে আবেগটা বুঝতে হবে। আর আবেগ যখন আছে, আবেগ মানে বেগ আছে, আর যার বেগ আছে তার তো একটা ডেস্টিনেশন আছে, তার তো একটা নির্দিষ্ট স্থানে গিয়ে সে তো পৌঁছবে। ফলে এইগুলো একটু আমাদের বুঝে নিতে হবে। তো এখানে তাহলে কি করতে হবে, তার মূল গিয়েটা কি, নিজের ভুল বা নিজের অকার্যকরিতা, মানে কোন একটা কাজ সে করতে পারেনি, হ্যাঁ, অকৃতকার্য করতে পারেনি, তার ফলে সে নিজের উপর রেগে যাচ্ছে। নিজের উপর রেগে, এই কথাটা ভালো করে মনে করবেন, নিজের উপর রেগে যাচ্ছে, এই যে কথাটা, এইটার এগেনস্টে কি রুব্রিক হবে।
আমি বোঝাতে পেরেছি কে আমাকে জিজ্ঞেস করেছিলেন? জুনিয়রদের মধ্যে কেউ বলুন। এনিওয়ান? কেউ বলুন। কে একজন বলেছিলেন আবার বলতে, তিনি বলুন। কেউ বলবেন? কাউকে তো দেখতে পাচ্ছি না। কেউ কি বলবেন না? তারা আমাকে বলতে বাধ্য। চেষ্টা করুন একটু। এটা তো একটা শিক্ষামূলক ক্লাস রে বাবা। ভুল হোক ঠিক হোক বলুন, অভ্যাস করুন। সুমাল্য, তোদের কি এখন রেপার্টারি হচ্ছে রে? না বোধ হয় কথা বলতে পারবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বলে দিই আর কি করব, কেউ পারছে না যখন। চেষ্টা করুন, একটু মাথাটা ঘামাতে হবে তো। এই যে নিজের ভুল, এটাকে বলা হয় মাইন্ড স্যাগ্রিন। CHAGRIN, স্যাগ্রিন। স্যাগ্রিন নেই, স্যাগ্রিন নেই, ওটা সি মডিফিকেশন। মডিফিকেশনটা দেখতে বলছে। মডিফিকেশন আছে, সেটা হচ্ছে 10 পাতায় আছে। আরেকটা কথা আছে কি, অ্যাঙ্গার, রাগের কথা আগে বলেছি, নিজের উপরে রেগে যায়। মাইন্ড অ্যাঙ্গার, মিস্টেক্স ওভার হিজ, মানে নিজের ভুলের জন্য সে কিন্তু নিজের উপর রেগে যায়। ওই যে বললাম, সে রেগে যায় বলে মানে আমার ঘেন্না করছে, আমি এরকম ভুল করলাম। কেউ বলে না, আমি এত বোকা আমি ভাবতে পারিনি, আমি আমার বোকা কি করে এত বোকা আমি করলাম, আমি বুঝতে পারলাম না, এরকম কাজ করলাম কি করে। এটা আফসোসের মতো আর কি। আফসোসটা তো তীব্র আফসোস নয়, নিজের বুদ্ধির উপর না পারার জন্য, ভুলের জন্য তার এই ইয়েটা, অবস্থাটা। ইমোশন গুলো খুব বুঝে নিতে হবে, ঠিক কি বলছে। এবার যদি দেখা যায় যে তার ইয়ে হচ্ছে, মানে প্রচন্ড ভাবে মানসিক ইয়ে অনুতাপ হচ্ছে, তখন তো ওটা মরদ হয়ে যাবে, তখন ওই দিকে চলে যাবে। মানে একটু বুঝতে হয় ইমোশন গুলো কোন দিকে যাচ্ছে, একটু চট করে ধরে ফেলতে পারলে তো আপনি 2-4টে মেন্টাল সিমটম যদি খুব খুব অনেস্টলি, যদি আপনি খুব পিওর মেন্টাল সিমটম বাছাই যদি করতে পারেন, তার সঙ্গে আপনার পেশেন্টের সার্বিক মডালিটিস, তার মডালিটিস গুলো, বিশেষ করে তার ওই জেনারেল সিমটম বা সার্বিক লক্ষণগুলোকে ধরে নিয়ে আপনি দেখবেন মেন্টাল জেনারেলের সঙ্গে ফিজিক্যাল জেনারেল, এগুলো একটু ধরে নিয়ে আমি চট করে ওষুধে একটা জায়গায় পৌঁছে যেতে পারবে। এই পৌঁছানোটা খুব একটা কঠিন কাজ নয়। এবার তার সঙ্গে ওই রোগ উৎপত্তির গতিটা, পেসটা কেমন, কোন সিচুয়েশন থেকে উঠলো, কোন সিচুয়েশনে কোন রিয়াকশনে হলো, এইগুলো একটু দেখতে হবে। কোন পরিবেশে সে মানুষ হয়েছে এটা দেখতে হবে, তার জার্নি অফ দ্য পেশেন্ট এটা দেখতে হবে। এবং সেটা তার জেস্টেশন পিরিয়ড, তার মানে যখন সে মায়ের পেটে ছিল সেই সময়টা তার বাড়িতে কতটা শান্তি অশান্তি ছিল, এগুলো পর্যন্ত দেখতে হবে। আপনি অনেক সময় দেখতে পাবেন যে ওই জায়গা থেকে দেখলে পরে বর্তমান সিমটম দিয়ে ওষুধ দিতে পারছেন না, বর্তমান সিমটম ধরে ওষুধ দিলেই ভুলে হয়ে যাবে। ফলে আপনাকে এই কোথা থেকে শুরু হয়েছে, এটাকে প্যাথোজেনেসিস বলে। প্যাথোজেনেসিস, প্যাথোলজি নয়, প্যাথোজেনেসিস। এইখান থেকে সিকনেসটা শুরু হয়েছে। যেমন তার মায়ের পেটে থাকাকালীন কিছু ঘটনা ঘটেছে, মেন্টাল ঘটনা, অত্যাচার কিছু ঘটনা ঘটেছে, তাহলে ওই প্যাথোজেনেসিসটা ওইখান থেকে। মা ধরুন প্রচন্ডভাবে অপমানিত হয়েছে ধরুন, তাহলে তখন আপনি কি করছেন, এই মডিফিকেশনটা তখন লিখছেন। এই যে মডিফিকেশন, ওইখান থেকে তার এক্সাইটিং কজ হয়ে গেল এবং ওইখান থেকে তার শুরু হলো তার সিকনেসটা। এইবার তারা বর্তমানে এই যে ছেলেটা বা তার মেয়েটা যা যা পাচ্ছেন, এইগুলো আপনি নিতে হবে। ওই সময়টা মায়ের সিমটম কিছু নিতে হবে, কারণ যেহেতু মায়ের পেটে থাকাকালীন ঘটনা ঘটেছে, মা এখানে ডাইরেক্টলি ইনভলভ। ফলে মায়ের ওই ইমোশন গুলোর, আবেগগুলো নিতে হবে আপনাকে। আমরা কি করি,
আলমারিতে সাজিয়ে রাখার জন্য মায়ের কি কি রোগ ছিল বলুন, বাবার কি কি রোগ ছিল বলুন, আর রোগ দিয়ে আমি কি করবোটা কি? রোগ দিয়ে একদম কিছু করা যায় না, এ কথা আমি বলছি না, কিন্তু রোগ দিয়ে বেশি কিছু করা যাবে না, আটকে যাবে না। আপনার একটা রোগও যদি হয়, যেমন ধরো বলে যে আমার মায়ের টিবি হয়েছিল, কথার কথা বলছি, কোথায় হয়েছিল? লোকেশনটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। না, বুকে হয়েছিল, ছিল না, ডাক্তারবাবু বলতে পারছে না। আরে মাকে ফোন করুন, মাকে ফোন করুন, আমি ফোন করতে বলি তো। ফোন করে যদি পাওয়া গেল, ও হ্যাঁ আমার এই ডান দিকে হয়েছিল, এইবার ডান দিকে হয়েছিল, এবার ধরুন যে ছেলেটাকে দেখি তারও যদি ডান দিকে কমপ্লেন থাকে, কেমন মজাটা হলো? এটাকে বলে সাকসেশন অফ অর্ডার। এরকম সাকসেশন অফ অর্ডার গুলো আপনি যদি বার করতে পারেন, এই সিনগুলোকে বাদ দেওয়া যায় না। এই সাকসেশন অফ অর্ডার, তখন এই রাইট সাইডের গুরুত্বটা কিন্তু অনেক গুণ বেড়ে গেল। রাইট সাইডের তো একটা আমরা ধরবোই একটা, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওই যে তার ওই যে বেড়ে গেল, এবার যদি পেশেন্টটা যদি লেফট সাইডে যদি হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে যে ডিউরিং প্রেগনেন্সির সময় তার যে রাইট সাইডের তার যা যা কমপ্লেন হয়েছিল তার মায়ের, এইটা তার মায়ের যা কমপ্লেন ছিল সেটা যদি পাওয়া যায়, মায়ের সব রাইট সাইডে সব পাওয়া যাচ্ছে, মায়ের সঙ্গে তার মানসিক মিল আছে অনেক, এরকম পেশেন্ট যদি হয়ে থাকে, অথচ তার সিমটম গুলো বাঁ দিকে যাচ্ছে, তাহলে কিন্তু আমি কিন্তু ওই ডান দিকটাকে বেশি গুরুত্ব দেবো, মায়েরটাকে। কারণ সোর্সকে, উৎসকে আমাদের গুরুত্ব দিতে হবে। আমি বাঁ দিকটা দেবো না এরকম কথাটা বলছি না, কিন্তু ওইটাকে বেশি গুরুত্ব দেবো। এটা আমাদের মাথায় রাখতে হবে, ডিটারমিনেটিং ফ্যাক্টর, যে কোন সিচুয়েশনে সে জন্মগ্রহণ করেছে, কোন পরিস্থিতি থেকে সে এসছে। তাহলে উৎসকে অস্বীকার করা তো যায় না। এইটাই হচ্ছে হোমিওপ্যাথি আর্ট পার্ট, এটা খুব সোজা পার্ট নয় এটা। আমরা এগুলো বুঝি না বলে আমাদের একটা শেখানো হয় 2 এ 2 এ 4, হ্যাঁ 4 এ 4 এ 8, হ্যাঁ 8 4 এ 12, অঙ্ক শেখানো হয়। আমরা সব সায়েন্টিফিক হতে চাই তো, সায়েন্টিফিক হতে গেলে ফিক্সড হতে হবে। হোমিওপ্যাথিতে ফিক্সড কোনটা আছে? হোমিওপ্যাথিতে ফিক্সড কিছু নেই। এই তো ক্লাসিক্যাল মিউজিকের মতো, ক্লাসিক্যাল গানের যে বিস্তার পোর্শন, যেটা বিস্তার পোর্শনে স্বরগমটা দেওয়া হবে, এবার আপনার যত ক্যাপাসিটি আছে আপনি সেই অনুযায়ী স্বরগমের উপরে লাগিয়ে আপনি বিভিন্ন রকম ভাবে আপনি বিস্তার করতে পারবেন। এবার সেই বিস্তার, যে যত বড় শিল্পী তার বিস্তার তত সুন্দর, তত অপূর্ব হয়, তত মনোরম হয়। তাহলে বুঝতেই পারছেন যে হোমিওপ্যাথিতে কিন্তু আপনাকে সৃষ্টি করে নিতে হবে, সিম্পটোম্যাটোলজি নিয়ে কিভাবে সাজাবেন, সাজিয়ে আপনাকে চিত্রটা তৈরি করে নিতে হবে। এইটা হচ্ছে হোমিওপ্যাথির মূল বিষয়। এইটা কিন্তু যদি না বুঝে করেন তাহলে কিন্তু মুশকিলে পড়বেন, কখনো মিলবে কখনো হবে না, মিলবে না। আচ্ছা, এরপরে কি আসছে? ঘামে রক্তের গন্ধ। এটা তো বলা উচিত, কোন চ্যাপ্টারতে পাওয়া যাবে, কি পাওয়া যাবে। যাদের ইয়ে আছে, রেপার্টারি আছে, তারা তো এখনই বলতে পারবে আমি আশা করি। ঘামে রক্তের গন্ধ, আমি আরেকটা বলবো গন্ধের কথা, সেটা এখন পরে বলছি, আগে এটা হোক। এটা এখানে নেই বটে, মনে পড়ে গেল হঠাৎ, পেশেন্টটাকে আমি ওইটা দিয়ে সারিয়েছি। বলুন, ঘামে রক্তের গন্ধ, এটা তো বলা উচিত। কারো কাছে রেপার্টারি নেই এখানে যতজন আছে? লাইকোপোডিয়াম আছে, ওডোর, পাসপিরেশন, ওডোর, ব্লাড লাইট। ব্লাড, ব্লাড আছে, পেয়েছে তো? লাইকোপোডিয়াম অনলি মেডিসিন। সে থাক, একটা থাকে, একটা থাকলে ওটা দেবো তা তো না। হ্যাঁ হ্যাঁ, যদি লাইকোডিয়া সাপোর্ট করে অন্যান্য দিক থেকে তাহলে আলাদা কথা। তাই পার্সপিরেশন, ওডোর, এই একটা আছে। এই আমার একটা মনে আছে পড়ে ওই গেল। অনলি মেডিসিন তাই বলবো। হ্যাঁ, অনলি মেডিসিন হলে তো আমরা একটু সতর্ক হয়ে যাই না। ওটা কোন গ্রেডে আছে ওটা, স্বপন? সেকেন্ড গ্রেডে। সেকেন্ড গ্রেডে আছে, তাহলে একদম ফেলে দেওয়ার মতো নয়। ঠিক আছে, এটা গেল। আমার আরেকটা কথা মনে পড়ে গেল, সে বলছে আমার ঘামে আমার বারুদের গন্ধ, এরকম একটা সে বলেছিল, এবং তার মধ্যে ক্লিয়ার ভয়েন্স ছিল। তো পেশেন্টটাকে আমি কি দিয়ে ছাড়িয়েছিলাম সেটা পরে বলছি। এই ঘামে বারুদের গন্ধ, এটা কি হবে? এটার রুব্রিক আছে ওখানে, কেন্টের রেপার্টারিতেই আছে। এটা না জানলে বলা খুব মুশকিল। কি সালফারের গন্ধ ধরবি?
হ্যাঁ, সালপারই তো হবে তো। ওডোর অফ সালফার। সালফার দিয়ে তো বারুদ তৈরি হতো না তখন, odor of sulfur. গন্ধক দিয়ে। আমি ওকে ফসফরাস দিয়ে সারিয়েছিলাম, জানিস তো, আমাদের গ্রামেরই একজন আমার সিনিয়র দাদা। বহু ডাক্তার দেখিয়েছে, তা কিছু হয়নি, কিন্তু আমি তো ওইটা সে বলছে, ওইটাকে কেউ গুরুত্ব দেয়নি। ফলে ঘাম হচ্ছে কি সার্বিক লক্ষণ, তো বিশেষ করে এইরকম পিকিউলিয়ার যদি গন্ধ বন্ধ থাকে, এগুলোকে বাদ দেওয়া খুব মুশকিল। খুব ঠেকায় না পড়লে বাদ দেওয়া হয় না এগুলোকে। আর যদি এইখানে যে মেডিসিন গুলো আছে তার সঙ্গে এই যে লাইকো বললো স্বপন, এবার যদি তার লাইকোর মেন্টাল সিমটম পেয়ে যায়, লাইকোর যদি রাইট সাইড পেয়ে যাই, তার বারবার অ্যাগ্রাভেশন গুলো যদি আমরা পেয়ে যাই, তার ডিজায়ার গুলো যদি পেয়ে যাই, মোটামুটি পেয়ে যাই, তাহলে লাইকো আমাকে দিতে বাধ্য। কারণ ঘামের মধ্যে এই যে গন্ধটা, যেটা ব্লাডের গন্ধ, ব্লাড তো তার নেই সেখানে, ব্লাড নেই অথচ ব্লাডের গন্ধ, এটি তো আনকমন পিকিউলিয়ার। ব্লাড নেই অথচ তার ব্লাডের গন্ধ, আমি এইটাই তো পেয়েছিলাম পেশেন্ট হ্যাঁ পেশেন্ট কিন্তু বলেছে ঘামে পেচ্ছাপের গন্ধ। এই হ্যাঁ, বলে তো। এই হ্যাঁ হ্যাঁ, এটা পাওয়া গেছে। বা দুর্গন্ধ, মাংস পচার গন্ধ, এও তো বলে বাবারে। হ্যাঁ সে বাবা, একবার ওই তোকে একটা কথা বলি, এটা আমার ওই শোনার কথা, সম্ভবত আমি দিদির কাছে শুনেছিলাম, আমি এই বিবাদীর কাছে, খুব সম্ভবত বিবাদীর কাছে, যতদূর মনে পড়ছে। ডক্টর কাঞ্জিলাল একজন পেশেন্টকে ফসফরাস দিতে বলেছে। তো এখন তার যে কম্পাউন্ডার তাকে কি করেছে, ফসফরাস না দিয়ে তাকে সরিনাম দিয়ে দিয়েছে। মানে ওই পাশাপাশি আগে পরে একটু হয়ে গেছিল, তাকে সরিনাম দিয়ে দিয়েছে। এইবার এটা তপন মিস্ত্রিরা কাঞ্জিলাল, বলেছে। তপন হ্যাঁ, এটা কাঞ্জিলাল। এটা স্যার বলেছিলেন। হ্যাঁ, ও, নাকি আমার মনে হচ্ছে দিদি বলছে, যাই হোক যাই হোক, একজন একজন বললেই হবে। এবং তো জেন সম্ভব। কাঞ্জিলা পেচ্ছাপ করে যাওয়ার পর পেশেন্ট বল কে বাথরুমে গিয়েছিল, এই লোক, তখন উনি ওই গন্ধ শুনে উনি বলেছেন না, উনি ধরে ফেলেছেন। তার ফলে এবার এরকম এরকম ক্যাপাসিটি তো আমাদের নেই, আমাদের তো এই ধরনের ক্যাপাসিটি নেই। ফলে এই যে হ্যাঁ, গন্ধ আমি যে আবার সেটাও আশ্চর্যই, উনি আবার নস্যি নিতেন, তাহলে নাকটা তো পরিষ্কার কি করেছিল? নাকটা তৈরি করেছেন পরিষ্কার, বুঝলি তো, ঘষে হ্যাঁ, ঘষে, কিন্তু মানে নস্যি নিতেন তো, নস্যি নিলে নাক অত পরিষ্কার থাকে? সেটা আমরা সাধারণভাবে থাকে না বলি, কিন্তু ওনার তো হ্যাঁ কনসেন্ট্রেশনটা আছে না। হ্যাঁ, কেশিদাস, সেইটাই। কেশিদাসও তো ইয়ে নস্যি নিয়েছেন, মনে পড়ে না তোর? মনে পড়বে না? সে টুকে টুকে বোধহয় রূপোর একটা বোধহয় পাত্র ছিল। হ্যাঁ, রুবোর একটা ছোট পাত্র ছিল, টোকা মারতেন। হ্যাঁ, আসলে কি জানিস তো, মানে ওনারা, কি বলবো, ওরা নার্ভ সেন্টারটাকে এমন ভাবে তৈরি করে ফেলেছেন যে সামান্যটুকু একটু এদিক ওদিক হলে ওরা ধরে ফেলেন। আমরা তো দেখতেই পাই না, শুনতেই পাই না। হ্যানিম্যান তো বলেছে সাউন্ড নলেজ, সাউন্ড স্মেল, এগুলো সবই তো সাউন্ড হতে হবে। ওনারা এত সাউন্ড, এই জায়গাটার সাউন্ড এমন করে ফেলেছেন, ওরা ধরতে পারেন, গন্ধ শুকে বলে দিতে পারে। এই গন্ধ শুকে জানিস, আমি হ্যাঁ, টাইফয়েডের পেশেন্ট, ও ঘরে ঢুকলেই বা কাছে আসলেই বুঝে ফেলতে পারতাম। গন্ধ একটা, তার পিকুলিয়ার গন্ধ আছে ওই হ্যাঁ, হ্যাঁ, টাইফয়েড। হ্যাঁ। ওইটা আসলে টাইফয়েড, শিওর টাইফয়েড, এবং অবধারিত ভাবেই সেটা টাইফয়েড পরীক্ষা করলে। এটা তো টাইফয়েডের কথা যখন তুই বললি, আমার মনে পড়লো, আমাদের সঙ্গে প্রশান্ত সরকার বলে একটা ছেলে পড়তো। হ্যাঁ ওর হ্যাঁ, বাবা ছুরি ছিল, হ্যাঁ, খুব ছুরি ছিল। ওর বাবা ডাক্তার ছিল। হ্যাঁ, ও বাবা ডাক্তার ছিল, বুঝলি তো। তা ও আমাদের থেকে মেডিকেল অনেকটা অ্যাডভান্স ছিল। তা আমার একবার জ্বর হয়েছে, 3-4 দিন জ্বর কিছুতেই সারছে না। তারপরে ও গেল, এরকম এরকম করতে করতে নাকের কাছে ইয়ে করে শুকে বলছে, 3-4 দিন কি 5 দিন একটু একটা হবে বোধ হয়। ও আমাকে ব্যাপটিসিয়া দিল, ব্যাপটিসিয়াতে এত তাড়াতাড়ি দিয়ে বলে, তোর টাইফয়েড হয়েছে মনে হচ্ছে। ও মজার ব্যাপার কি, যে ব্যাপটিসিয়াটা দেওয়ার পর কিন্তু আমার কয়েক ঘন্টা পরেই জ্বরটা কমতে শুরু করলো, এবং আর জ্বর আসেনি, জ্বর ঠিকও হয়ে গেল। তা এই যে
ও ওটা চিনতে পারে। আমার পক্ষে তখন ব্যাপটিসি দেওয়ার ক্ষমতা ছিল না। আমি তখন সেকেন্ড ইয়ারে পড়তাম খুব সম্ভবত। ব্যাপটিসিয়ার নামটাই শুনেছি, এর বেশি জানতাম না। তারপরে এই যে গন্ধের ব্যাপারটা অনেকের থাকে, এই সেন্সটা খুব ভালো থাকে। একেকজনের একেকটা তো সেন্স ভালো থাকে না। একেকটা সেন্সে খুব দক্ষ হয়। কারণ আমরা তো কোন জায়গায় দক্ষ সেইটা খুঁজে বেড়াচ্ছি। তাহলে এইটা হয়ে গেল, সবার সহযোগিতা নিয়ে সবাই হয়ে গেল। আমি জুনিয়ররা কেন এগিয়ে আসছে না? তুই এগিয়ে আসছিস, স্বপন এগিয়ে আসছে, জুনিয়ররা তো এগিয়ে আসবে। তারা একটা ভুল বলে সেটা সংশোধন হবে, প্লাস যেটা পারলো না সেটাও সংশোধন হবে, সেটাও শিখবে। যেখানে যন্ত্রণা হয় সেখানেই ঘাম হয়, এটা বড় পিকিউলিয়ার বিষয়। যেখানেই যন্ত্রণা হয় সেখানেই ঘাম হয়। খুব গুরুত্বপূর্ণ। Perspiration painful parts. কে বলছেন? ওবায়দুর রহমান স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ। Parushal আরেকটা হতে পারে inflammation. বাবা, পেনফুল পার্টস হতে পারে, আরেকটা হতে পারে, আরেকটা আছে ওখানে, আশেপাশেই আছে। Inflammation হতে পারছেন ইনফ্লামেট না, আলসারেশন ইনফ্লামেট আলসারেশন কেন হবে? এই তো ঘামের কথাই তো বলছি তো। এই যেখানে যন্ত্রণা হয় সরি যেখানে ঘাম হয়, যেখানে স্যার যন্ত্রণা হয় সরি সেখানে ঘাম, সরি স্যার আমি আলসারেশন বুঝতে পেরেছি যেখানে যন্ত্রণা হয় সেখানে ঘাম হয়। পেন্স ফ্রম ওটা হবে স্যার। হ্যাঁ, পার্সপিরেশন পেন্স ফ্রম একটা আছে। ওটা পেন্স ফর্ম নেই, ওখানে পেনফুল পার্টস বলেছে, একজন বলেছে। ও কথাটা ঠিক, অবিদুর রহমান বলেছে, 1299 পাতা। পাতাটা বলে দিতে হবে বাবা। আরেকটা হবে, আরেকটা আছে, ওইখানেই আছে। পার্সপিরেশন এফেক্টেড পার্টস অন, এফেক্টেড পার্ট হলে পরে তো ওইটাই হবে। একই কথা তো বলছে। এখানে যন্ত্রণা কথাটা উল্লেখ করা নেই, মানে যে অংশটা আক্রান্ত হয়েছে সেইখানে কিন্তু রোগে একটা দ্বারা আক্রান্ত হয়েছে সেটা কিন্তু ব্যথা করছে। এটা হচ্ছে 1295-তে আছে। ঠিক আছে, এটা হলো। থ্যাংক ইউ, উত্তর আসতে শুরু করেছে। এরপরে হচ্ছে ঘামের সাথে কাঁপুনি থাকে, ঘামের সাথে কাঁপুনি থাকে। ঘাম দিয়েই হচ্ছে কিন্তু, ঘামের সাথে কাঁপুনি থাকে। পার্সপিরেশন সিভারিং উইথ স্যার 1300 পেজ। হ্যাঁ, এটা হবে, এটা হবে, হবে। আরেকটা আছে, আরেকটা হতে পাস পারে বাবা। পাস পাস ট্রেমব্লিং পার্সপিরেশন উইথ ট্রেমলিং নয়, ট্রেমলিং কোথায়? ও, ঘামের সাথে কাঁপুনি থাকে, ট্রেমলিং রানরা আছে কি? আমি ট্রেমলিংটা এখানে আমার হ্যাঁ স্যার আছে 2058 পাতায় ওটা স্যার এখানে দেয়নি। ট্রেমলিং ট্রেমব্লিং 2018 তো, না একটু দেখি আমার কাছে সিনথেসিস 9.1 2000 কত? 2058 2058 আমি ওটা লিখে নেবো তাহলে, আমার এখানে স্যার দেননি। কোন কোন বই থেকে বলছেন আপনি? 9.1 না না, কেন্টের বই থেকে বলতে হবে। হবে না, ওটা কেন্টের বইয়ের অত পাতাই নেই। সিনথেসিস কেন্টের বলছি বই স্যার থেকে আমাদের হচ্ছে, আমাদের কেন্টের বই থেকে হচ্ছে। আর কেন্টের বইয়ে ট্রেমলিংটা নেই। ঠিক আছে স্যার আমি ক্যান্ট নিয়ে বসছি দেখি হ্যাঁ হ্যাঁ, কেন্ট থেকেই আমরা, কেন্ট থেকে আগে ভালোভাবে রপ্ত হই। কেন্টটাকে আমি আর একটা কেন্টটা হচ্ছে মোস্ট অথেন্টিক। কারণ কেন্ট এই রেপার্টারিতে যা কিছু ওষুধগুলোকে দিয়েছেন, তিনি কিন্তু সব জাজমেন্ট করে দিয়েছেন। এই জন্য এত ভালো অথেন্টিক। হয়তো অতটা অ্যাডভান্স নয় বর্তমানে যতটা এগিয়ে গেছে। না, কেন্টকে কে অস্বীকার করতে পেরেছে? রেপারে যত বেরিয়েছে কেন্টকে কেউ অস্বীকার করতে পেরেছে কি? তাহলে আমি বলে দিই, আমি বলছি ঘামের সাথে কাঁপুনি থাকে,
চিল পার্সপিরেশন উইথ, চিল পার্সপিরেশন উইথ, এটা একটা আছে। এটা হচ্ছে 1270 পাতা। 1265 পাতা। আমার বয়স স্যার তো এখানে 70 লিখেছে রে। কিন্তু ওটা হচ্ছে 1265 পাতা, চিল পার্সপিরেশন উইথ। ওটা দাঁড়া, আমি কারেকশন দেখি করে আমার নেয়। আমার ওটা রেকর্ডারই আছে তো। 1270 আছে স্যার। 1265 পাতায় রয়েছে তো, চিল এখানে পার্সপিরেশন উইথ হ্যাঁ, পাল 1270 সিটিরা আর ক্যামোমিলা ফার্স্ট গ্রেডে আছে। ও চিল পার্সপিরেশন উইথ ইউপেটোরিয়াম আছে, নাক্স ভূমিকা আছে, আর টিউবারকুলিনাম আছে ফার্স্ট গ্রেডে। এটা আমি দেখছি, দাঁড়া আমার 1265 বইতে। পাতায়, 1265 পাতায়। আর 1270 পাতাতেও একটা রয়েছে হুম 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 পার্সপিরেশন উইথ। হ্যাঁ, 1270 পাতা আছে, 1265 পাতাতেও আছে। হ্যাঁ, হুম, ঠিক, থ্যাংক ইউ স্যার। ও আচ্ছা, চিলিনেস, ওটা এটা চিলিনেসের সাথে আছে। হ্যাঁ, হ্যাঁ, চিলিনেস। চিলের সঙ্গে যেটা আছে স্যার সেটা 1270 পাতায় আছে, আর হ্যাঁ যেটা হ্যাঁ, 1265 পাতায় আছে সেটাতে ওটা আছে। চিলেশ চিলিনেস আছে। হচ্ছে সিসিত ভাব, একটা সিসিত ভাব। হ্যাঁ, হ্যাঁ, চিলিনেস, পার্সপিরেশন উইথ, চিলিনেস। ওখানে ঠিক বলেছেন স্যার, ইউপেটোরিয়াম পারফোরেটাম, নাক্স ভূমিকা, টিউবারকুলিনাম ফার্স্ট গ্রেডে আছে। ঠিক আছে, এটা তো ভালো আলোচনা হলো। এরপরে চলে আসছে কি, ঘায়ে গরম সহ্য হয় না। ঘা তো কোথায় খুঁজবে সবাই জানে। ঘায়ে গরম সহ্য হয় না। আলসার, ওয়ার্মথ অ্যাগ্রাভেশন, হাইড্রাস্ট্রিস, ক্যামোমিলা। কত পাতা? পাতা হচ্ছে 1339। 1339, থ্যাংক ইউ। এটা একটা ভালো। আচ্ছা, এরপরে আমরা চলে আসছি, এবার বলছি যে যন্ত্রণাদায়ক আঁচিল, মানে যে আঁচিলে যন্ত্রণা করে আর কি, হ্যাঁ, ব্যথা করে আর কি। যন্ত্রণার ব্যথার মধ্যে একটু পার্থক্য আছে ডিগ্রির, যাকে সেটা আর ঢুকছি না করে। হ্যাঁ, পেইনফুল ওয়ার্ডস, ওটা কোথায় আছে? পেইনফুল ওয়ার্ডস, হোয়াটস 1340। হোয়াটস 1340। হ্যাঁ, ওটা কোথায়? স্কিন হোয়াটস পেনফুল, এইটা 1340 স্যার। হ্যাঁ, ঠিক। 1340 হবে, ওইটাই হবে যেটা পার্থ বললো, ওইটাই হবে। আচ্ছা, আচ্ছা, এবার আরেকটা বলছি, হচ্ছে, এটা নেওয়া যাবে কি? কোনটা বলো? স্কিন ওয়াটস ইনফ্লেম। না, ইনফ্লেম আলাদা জিনিস। ইনফ্লেম ইনফ্লেমেশন থাকলে তো পেন থাকবে। পেন থাকবে, কিন্তু আরো তো কতগুলো প্রপার্টি থাকে, শুধু কি পেন থাকে? ইনফ্লামেশন, থাকে। ওডার থাকবে, প্যালট থাকবে, ক্যালট থাকবে। হ্যাঁ, হ্যাঁ, সে তো তাহলে থাকবে। ওটা তো রেডনেস থাকবে, আরোগুলো থাকবে না, ওয়াল রেডনেস থাকবে। হবে জায়গাটা। ইনফ্লামেটরি প্রসেসটা আলাদা। আচ্ছা, প্রায় সময় হয়ে এসছে, এবার বন্ধ করবার। এবার বলছে চন্দ্রালোক অসহ্য। হ্যাঁ, এটা চন্দ্রালোক অসহ্য। মাইন্ডে মুনলিট এক্সামিনেশন একটা আছে মনে হচ্ছে। হ্যাঁ, আছে 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 আছে। পাতা বলো, একটাই ওষুধ আছে, পাতা বলো। বলছি। মুনলাইট তিনটে ওষুধ আছে। অ্যাগ্রাভেশন হচ্ছে 1374 জেনারেলস। হ্যাঁ, জেনারেলও আছে। 1374 মুনলাইট অ্যাগ্রাভেশন। আর অ্যান্টিমক্রুড হেলিবোরাস থুজা অক্সিডেন্টালিস। কত পেজ? 1374। তাহলে 1374 এটা হলো
চোখের চারিদিকে কালি। এটাও ভালো, এটাকেও ইনক্লুড করা দরকার, যেটা স্বপন বললো ওই হ্যাঁ, ওটা আছে তো, হ্যাঁ, ওটা আছে তো, মুনলাইট, মাইন্ডে, মুনলাইট আছে হ্যাঁ তো, হ্যাঁ মুনলাইট আছে তো। তুই বইটা খুলে তুই তো দেখতে পেতিস, তুই তো বই খুলিস নি। ভালো হ্যাঁ, করিস, বই বইটা খুলেছি, বই খুলে বই তো খুলে লোকসান হবে। না না, আমি রেপার্টারি খুলছি তো। আমার রেপার্টারি খোলাটাই ভালো তো। হুম, আমি তো বই দেখে দেখে বলছি যদিও। আচ্ছা, চোখের চারিদিকে কালি। চোখের চারিদিকে কালি, এটা একটু গন্ডগোল আছে। কালি বলেছে বলে গন্ডগোল আছে। ব্ল্যাক স্যার, ফেস ডিসকালারেশন, ডিসকালারেশন ফেস হ্যাঁ, হ্যাঁ, অ্যান্ড ঠিক জায়গায় ব্লু এসছে। স্পট। হ্যাঁ স্যার, ব্লু তো বলেনি, কালি বলেছে তো। ব্লু স্পট বলেছে এখানে একটা, দেখতে পাচ্ছি। না, কালি বলেছি, কালি বুঝতে হবে, কালি। কালি ইংরেজি ব্লু হয়। ব্ল্যাক, ব্ল্যাক, ব্ল্যাক আছে এখানে একটা, ব্ল্যাক আছে শুধু, আর হ্যাঁ, কিছু নেই। ব্লু, ব্লু এর আন্ডারে বা ডার্কনেস এর আন্ডারে যে কোনো একটাতে ওই অ্যারাউন্ড আই থাকবে, কিন্তু এখানে অ্যারাউন্ড আই অ্যারাউন্ড নেই। নেই, আমি নেই পাচ্ছি এখানে, না এখানে। মানে নেই এই তো। 354 পাতা, সরি। 58 পাতা। হুম হুম। আচ্ছা, চোখে যেন বালি পড়েছে, এইটা করেই শেষ করে দেবো। চোখে যেন বালি পড়েছে, কোথায় দেখতে হবে সেটা তো আই জানতে হবে। পেইন গ্রানুলেশন সেন্সেশন কোথায় আছে? গ্রানুলার সেন্সেশন, গ্র্যানুলেশন অন্য। গ্রানুলারি ইনক্রিজ বালি, বালি, ইনফ্লামেশন। বালি। এনিওয়ান, যে কেউ বলতে পারেন। ফরিন বডিতে আছে মনে হয়, ফরিন বডি। আমি বলছি না, তুই আমি বলছি না, আমি চুপচাপ আছি তো। তুই বলবি কেন? তুই না পারলে তখন বলবি। বা যদি কিছু যুক্ত করার থাকে। হ্যাঁ, হ্যাঁ, বা যুক্ত করার যদি থাকে। আচ্ছা, পেন্ট হচ্ছে সেন্ট অ্যাজ ফ্রম হতে পারে। হ্যাঁ, পেন স্যান্ড অ্যাজ ফ্রম। হ্যাঁ, তাই হবে, স্যান্ড মানি তো বালি। পেনের আন্ডারে যেতে হবে, এটা পেনের আন্ডারে না গেলে এটা হবে না, এমনি স্যান্ড দিয়ে পাওয়া যাবে না। স্যান্ড অ্যাজ ফ্রম কোথায় গো? অ্যাজ ইফ ইন। না, অ্যাজ স্যান্ড ফ্রমও রয়েছে। অ্যাজ ইফ অ্যাজ ইফ ইন ইন। আরেকটা, ওটা আলাদা আছে, ওটা আলাদা আছে। আই আই বার্নিং, বার্নিং, কমা স্যান্ড অ্যাজ ইফ ইন। বার্নিং এর আন্ডারে একটা আছে আবার ছোট্ট করে। তুই যেটা বলছিস যে পার্থ, 254 আছে ওটা। হ্যাঁ, ওটা 254তে। ওটা একটু বলে দে, ওটা একটু বলে দে, ভালো করে বলে দে। 254 পাতায় যেটা রয়েছে, আই পেন স্যান্ড অ্যাজ ইফ ইন, স্যান্ড কমা অ্যাজ ইফ কমা ইন। এখানে বার্নিং এখানে স্যান্ড লিখেছে, বার্নিং কি নেই নাকি ওখানে? হ্যাঁ, বার্নিং তো, আই পেন বার্নিং। হ্যাঁ, তাই বল, তাই ঠিক আছে। আই পেন বার্নিং, এবার স্যান্ড অ্যাজ ইফ ইন। হ্যাঁ, ব্যাস, তাহলে মিটে গেল। হ্যাঁ, আর ঠিক আছে, তা 257 বালি। আচ্ছা, আরেকটা স্পটিকাস বালি বার্গেটে করে, আছে না? হ্যাঁ, আরেকটা বালি করে নি, আরেকটা বালি করে নিচ্ছি, আরেকটা আচ্ছা, বালি করে শেষ করে নিচ্ছি। চোখের বালি। তুমি আমার চোখের বালি, দেখি এটা কে, কে বালি, কি স্যান্ড, কোন ধরনের স্যান্ড দেয় সেটা দেখতে চাই। হাসিস না। তুমি, এখানে তো তুমি তাও আমার চোখের বালি, কোথাকার বালি দেয় দেখি, সমুদ্রের না নদী? এইটা একটু মুশকিল হবে সকলের জন্য। তুই চুপ কর, এখন পড়িস না। না না, আমি কিচ্ছু বলবো না, আমি কিচ্ছু বলছি না। না বললে তখন বলিস। না না, তুই বলবি। তু- তুমি আমার চোখের বালি, এটা কি হবে? আমি বারবার একটা কথা বলি,
পেশেন্ট যা বলছে সেই আক্ষরিক অর্থ নয়, তার ভেতরের অন্তর্নিহিত অর্থটাকে বুঝতে হবে। না বুঝলে কিন্তু সিমটমও নেওয়া হবে না, রুব্রিকও হবে না। সে চোখের বালি মানে তো যাকে মানে সহ্য হয় না। হ্যাঁ, এই তো লাইনে আসতে শুরু করেছে। হ্যাঁ, অনেক একটু একটু এগোনো গেছে, একটু এগোনো গেছে। কাউকে যদি সহ্য নয়, তার ইয়েটা কি হবে, রুব্রিক কি হবে? হ্যাঁ, লাইনে এসে গেছে, আরেকটু আসলেই হয়ে যাবে। আরেকটু হ্যাট্রেড হবে, proceed। হ্যাঁ হ্যাট্রেড হবে। হ্যাঁ, রেডি হবে তো। কে স্বপন নাকি? হ্যাঁ, এহ, তুমি তাছাড়া বল- বিশেষণ কে কোনটা? তোমরা সিনিয়র লোক, পেকে আছে না? এই যে চুনটুন পার্থ পেকে বললো না, যেত? চট করে বলতে পারবে না, বলা একটু মুশকিল আছে। তো ওই ছেলেটা হ্যাঁ। ধরে ফেলেছে। কে বলছিল যে ইয়ে ওই যে কি যেন, সহ্য করতে আচ্ছা, পারে না, কে সারাফত বলছিল? বলছিল, সারাফত হ্যাঁ, বলছিল, সারাফত। বাহ, ধরেছে ঠিক। এই ধরাটাই তো আসল, না ধরতে পারলে তো কাজ হবে না। এটা ধরতে, তো আজকে আমি এইখানে শেষ করলাম, শেষ করে দিলাম। এবার যদি কারো কোনো প্রশ্ন থাকে, তাহলে প্রশ্ন করতে পারেন, তাহলে উত্তর দেবো, যদি যদি জানা থাকে। আর তো সিনিয়র দুজন আছে এখনো। এটা উত্তরটা পেলাম না। তুমি আমার চোখের বালি উত্তরটা পেলাম না স্যার। ওই তো হেট রেট, ঘৃণা ঘৃণা।